বিলিয়ন ডলার আমি এখন এক্সপোর্ট করছি, সেখানে যদি আমি অবকাঠামোগত সুবিধা না পাই, আমি ইচ্ছা থাকা সত্ত্বেও আমি পিছিয়ে যাব। আমি সময় মতো আমি এক্সপোর্ট করতে পারবো না, আমার প্রোডাকশন ঠিক মতো করতে পারবো না, পরিবহন ঠিক মতো করতে পারবো না। তাহলে কিন্তু যতই বলা হয় বা আমরা যতই অন্যান্য দেশের সঙ্গে প্রতিযোগিতা করি, আমরা পিছিয়ে যাব। আমেরিকার ব্যাপার পরে ফার্স্টে আমাদেরকে নিজেকে অবকাঠামোগত আরো আমাদের উন্নত হতে হবে এবং ওয়ার্ল্ড মার্কেটে আমাদের কম্পিটিশন করার মতো আমাদের নিজেদেরকে প্রস্তুত করতে হবে। তো সেই হিসাবে আমাদের সরকারের সবারই করণীয় আছে এবং আমরা সেই জিএসপি সুবিধার জন্য বসে থাকলে হবে না, এটা সরকারি পর্যায়ে সরকার করবে, আমাদের কাজ আমাদেরকে করতে হবে। শহীদুল আজিম এবং ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, আমরা আলোচনা আবারও ফিরবো, তবে তার আগে একটি বিরতি নিয়ে নিচ্ছি। দর্শক, আপনারা দেখছেন তালিকাতে। আজকে তালিকাতার আলোচনার বিষয় নির্বাচনী ফলাফল প্রভাব ফেলবে কতটা। আমরা ফিরছি আলোচনায়, তার আগে একটি বিরতি নিয়ে নিচ্ছি। সে পর্যন্ত সঙ্গেই থাকুন। মেহেদির রঙে রাঙাতে, ঈদের খুশিকে আরো রঙিন করতে জয়া ব্রাইডাল মেহেদি এখন নতুন মোড়কে। জয়া ব্রাইডাল মেহেদি, লালের চেয়েও বেশি লাল। লড়ছি আমরা চিটাগাংয়ের হয়ে। চিনি আনবো বিজয়। চিটাগাং ভাইকিংসের সাথে থাকুন। স্টিল ট্যাগ এমনও মফিজি রয়ে গেলি। এই নে এপি দশন চূর্ণ টুথ পাউডার, যুগের সাথী। ইউরোপিয়ান প্রযুক্তি, আপোষহীন মান নিয়ন্ত্রণ, স্বাস্থ্যসম্মত বিপণন। এজি ফুড আপনার পুষ্টি সহযোগী। এজি ফুড। লড়ছি আমরা চিটাগাংয়ের হয়ে। চিনি আনবো বিজয়। চিটাগাং ভাইকিংসের সাথে থাকুন। স্টিল ট্যাগ মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখায় আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখায় আছে অশ্রু জলে। দর্শক, আপনারা দেখছেন তালিকাতে। আজকে তালিকাতার আলোচনার বিষয় নির্বাচনী ফলাফল বাণিজ্যকে প্রভাবিত করবে কতটা। আমরা চলে যাচ্ছি আলোচনায়। ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, আপনার কাছ থেকে যেটি জানতে চাইবো এখন সেটি হচ্ছে যে আসলে বিশ্ব অর্থনীতির ওপর ছড়ি ঘোরানোর জন্য, কলকাঠি নাড়ার জন্য যুক্তরাষ্ট্রের অবস্থান কি আগের মতো রয়েছে? ট্রাম্প কিন্তু তার নির্বাচনী বিভিন্ন জনসভায় কিন্তু অভিযোগ করেছেন যে যুক্তরাষ্ট্রের নিজের অবস্থানটা আগের মতো শক্তিশালী নেই। ইরাক যুদ্ধের পর থেকে অনেক বেশি দুর্বল হয়ে পড়েছে, শিল্প উৎপাদন কমে গিয়েছে। তারপর আপনি জানেন যে ফেডারেল রিজার্ভ সুদের হার আবারও বাড়াতে যাচ্ছে। তো এমন একটা পরিস্থিতিতে জানতে চাইবো যে বিশ্ব অর্থনীতির উপর কলকাঠি নাড়ার সামর্থ্য বা শক্তি কি যুক্তরাষ্ট্রের আগের মতো রয়েছে, যেই সরকারই আসুক না কেন এখন? আপনার কি মনে হয়? প্রথমত হচ্ছে যে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি আসলে উপযুক্ত না। আপনি আসলে এই প্রশ্নটি যেখানে শেষ করেছেন এটা একটা রাজনৈতিক প্রশ্ন। যদি ভালো হতো যে প্রশ্নটিকে যদি বাণিজ্য বিনিয়োগের সাথে সম্পর্কিত করে করতেন। তারপরে আমি আমার অবজারভেশন বলছি, সেটি হলো যে অবশ্যই বৈশ্বিক পর্যায়ে ওবামা রেজিম যখন থেকে শুরু হয়েছে এবং 2009 পরবর্তী সময়কালে, বৈশ্বিক আর্থিক সংকট পরবর্তী সময়কালে যুক্তরাষ্ট্রের অবস্থানগত বেশ ভালো পরিবর্তন হয়েছে এবং কৌশলগত জায়গাতেও বিভিন্ন রকমের পরিবর্তন যুক্তরাষ্ট্র এনেছে এবং এই পরিবর্তনের অংশ হিসেবে আঞ্চলিক পর্যায়ে বিভিন্ন ধরনের অ্যালাই সে গড়ে তুলছে এবং তাদের মাধ্যমে সে তার অবস্থানগত যে একটি প্রভাব সেটি সে রাখতে চাইছে। এটি তাদের দিক থেকে বৈশ্বিক পর্যায়ে এটি তাদের দিক থেকে হয়তো কৌশলগত দিক থেকে ঠিক, কিন্তু যে অঞ্চলগুলোর জন্য এই ধরনের কৌশলগুলো নেওয়া হচ্ছে সেই অঞ্চলগুলোতে এটা যে সবসময় এক ধরনের স্বস্তিকর পরিস্থিতি রাখছে তাও কিন্তু না।
যেমন যদি বলা যায় যে দক্ষিণ এশিয়ার ভিতরে এবং পূর্ব এশিয়ার এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সহযোগী একদিকে যেমন রয়েছে জাপান, আরেকদিকে কোরিয়া এবং এদিকে ভারত রয়েছে। এখন তাদের সাথে মিলে সে আসলে এই অঞ্চলে তার কৌশলগত অবস্থানটি ধরে রাখতে চাচ্ছে, কিন্তু যে কোনো কারণেই হোক যে এটি সেইভাবে স্ট্রংলি রাখা যাচ্ছে না, অথবা রাজনৈতিকভাবে চীনের যে উত্থান বা চীন যেভাবে এগুচ্ছে তাতে সেই শক্ত অবস্থানকে মোকাবেলা করবার মতো যে পরিস্থিতি এই আঞ্চলিক শক্তিগুলোর থাকার, তাদের সকলের আসলে সেই পরিস্থিতি নেই। এবং উপরন্তু দক্ষিণ এশিয়ার জন্য কথাটি সত্য যে এখানে ভারত কেন্দ্রিক যে যুক্তরাষ্ট্রের যে অবস্থান, বাণিজ্য, বিনিয়োগ এবং একই সাথে রাজনৈতিকভাবে তার যে অবস্থান, সেই জায়গার ক্ষেত্রে আঞ্চলিক পর্যায়ে অন্যান্য দেশগুলো কিছুটা হলেও মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে তার দূরত্ব অনুভব করতে পারে। এবং সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই দূরত্বটা কমানোটা আমার মনে হয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক পর্যায়ে সৃষ্টি করা দরকার, যাতে ওয়ান টু ওয়ান বা দ্বিপক্ষীয় পর্যায়ে আগে যা তাদের যে একটা ঘনিষ্ঠ যোগাযোগ ছিল সেই পরিস্থিতিটি যেন তৈরি হয়। এবং গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন গতকালকে আমি যেটি দেখতে পেলাম যে এই অঞ্চলে এই ক্লোজনেস বা অ্যালায়েন্স গড়বার ক্ষেত্রে মূল যে ভীতি, যে চীনের উত্থান, এটি করতে গিয়ে যেটি হচ্ছে যে চীনকে দূরে রাখতে গিয়ে চীন বরঞ্চ শক্তিশালী হয়ে যাচ্ছে। বলা হচ্ছে যে দূরে রাখার কৌশলটি হয়তো সবসময় কাজে দিচ্ছে না, বরঞ্চ সেটি আসলে অন্যভাবে একটি দেশকে হয়তো আরো শক্তিশালী করে দিচ্ছে কিনা। ফলে সেটিও কিন্তু আবার এই অঞ্চলের অন্যান্য যারা দেশ তাদের মধ্যেও কিন্তু নতুন করে থিঙ্কিং তৈরি করছে যে তারা কিভাবে যুক্তরাষ্ট্র, আঞ্চলিক যে দেশগুলো তারা এবং চীন, এদের সাথে তার সম্পর্কটি কিভাবে রাখবে। অবশ্যই এই দেশগুলো চাইবে যে একটি বহুমাত্রিক সম্পর্ক বজায় রাখতে। সুতরাং সেই জায়গার ক্ষেত্রে একটি ওয়ান টু ওয়ান কৌশল প্রত্যেকটি দেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে কৌশলগুলো আগে ছিল সেগুলোকে আমার মনে হয় যে একটি পুনর্বিবেচনা। ডক্টর খন্দকার গোলাম মজম, এই বিষয়টি নিয়ে ফিরতে চাই শহীদুল আজিমের কাছে। ডক্টর খন্দকার গোলাম মজম যেমনটা বলছিলেন যে কোনো দেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের উন্নয়নের ক্ষেত্রে সেটি বাংলাদেশও হতে পারে, যে দ্বিপক্ষীয় যে সম্পর্ক রয়েছে সেটির উন্নয়নটি জরুরি। কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী জনসভায় যেমনটি বলেছেন, তার যে নির্বাচনী প্রচারণা ছিল সেখানে কিন্তু এক ধরনের সংরক্ষণবাদী মনোভাব তার নির্বাচনী ভাষণে কিন্তু আমরা লক্ষ্য করেছি। একটি সংরক্ষণবাদী মনোভাব পোষণকারী সরকার যদি যুক্তরাষ্ট্রের ক্ষমতা আসে, সেক্ষেত্রে বাংলাদেশের ব্যবসায়ীদের বা বাংলাদেশের অবস্থানটা তখন দ্বিপক্ষীয় সম্পর্কের জায়গায় কেমন হওয়া উচিত বা কেমন হবে সেই কৌশল বাংলাদেশের? উনি যতই সংরক্ষণ মনোভাব থাকুক, উনাকে কিন্তু ইম্পোর্ট করতেই হবে। আরএমজি ফ্যাক্টরি কিন্তু আমেরিকায় নেই, সুতরাং এই ব্যাপারে আমরা চিন্তা করি না। আমাদেরকে নিজে প্রস্তুত হতে হবে এবং ওনারা একটা কৌশল ওনাদের দেশে সংরক্ষণ করার জন্য ওনারা নিবেন। ওনারা একটা স্লোগান যেমন কান্ট্রি ফার্স্ট, ওদের দেশ আগে। হ্যাঁ, তারপরে আমি বলবো যে আমেরিকা আমাদের অবশ্যই আমাদের একটা ফ্যাক্টর। আমরা $30 বিলিয়ন আমার শেয়ার, $5 বিলিয়ন আমেরিকান মার্কেটে। আমরা কিন্তু আমেরিকার মার্কেট নিয়ে বসে নেই। আমাদের পাশাপাশি ইউরোপের মার্কেট খুবই স্ট্রং, সেখানে 16-17 বিলিয়ন ডলার আমরা এক্সপোর্ট করি। আমার নতুন মার্কেট যেগুলো আছে সেখানে $8-9 বিলিয়ন আমরা এক্সপোর্ট করি। সুতরাং আমাদের পলিসি যেটা হবে, আমাদেরকে যে ওয়েল ইকুইপড আমরা যদি হতে পারি, অবকাঠামো আমরা উন্নত হতে পারি, আমেরিকা আমাদের কাছে আসতেই হবে, আমাদের থেকে ক্রয় করতেই হবে। আমরা জানি পৃথিবীতে এখন আমরা সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার চীনের পরে, এবং চীনও তাদের দেখবেন যে আরএমজি থেকে সরে আসছে, তারা হাইটেকের দিকে বেশি যাচ্ছে। চীনের একটা বিরাট মার্কেট রয়ে গেছে, সেখানেও আমরা আমাদের মনোযোগ দিতে পারি, চীনে একটা দিতে পারি। আমরা আমাদের মার্কেট হারানোর জন্য আমি কোনো চিন্তাই করি না, আমেরিকা যেই আসুক। হ্যাঁ, সুতরাং আমাদের এই সেক্টরটা ইনশাআল্লাহ আরো আগে যাবে। আমরা নতুন নতুন মার্কেট সন্ধান করছি আমেরিকার পাশাপাশি। তারপরে আমি বলবো আমেরিকা ইজ এ ভেরি বিগ মার্কেট ফর আস। এটা হারানো কোনো অবস্থায় উচিত হবে না। এটাকে জিয়ে রাখার জন্য, টেকসই আমাদের সম্পর্ক টেকসই করার জন্য যা কিছু করা দরকার সরকারি পর্যায়ে এবং আমাদের বাণিজ্য যারা ব্যবসায়ী আছে আমাদের তরফ থেকে আমাদেরকে আরো কঠোরভাবে উন্নয়নের ক্ষেত্রে আমাদের কাজ করতে হবে। শহীদুল আজিম, আমরা রপ্তানির কথা শুনলাম, যুক্তরাষ্ট্র আমাদের রপ্তানির জন্য একটি বড় বাজার, সেখান থেকে অনেক পণ্য আমরা আমদানিও করে থাকি। তো অন্য একটি বিষয় নিয়ে জানতে চাইবো ডক্টর খন্দকার গোলাম মজ্জামের কাছে, আসলে বিনিয়োগ নিয়ে আসলে সম্পর্কের জায়গাটি আসলে যুক্তরাষ্ট্রের সাথে কেমন? আপনি জানেন যে গেল বছর $56 কোটি মার্কিন ডলার বিনিয়োগ হয়েছে বাংলাদেশে, যুক্তরাষ্ট্র থেকে সরাসরি এফডিআই জিনিস এসেছে। সেটি আমাদের দেশের মোট যে বিনিয়োগ হয়ে থাকে, বিদেশি বিনিয়োগ, সেখানকার 1/4 বলা হয়েছে আমার কাছে যে পরিসংখ্যান রয়েছে সেখানে। তো জানতে চাইবো যে আসলে বিনিয়োগের পরিবেশ তৈরিতে বাংলাদেশ কতটা এগিয়ে আছে এবং যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের আকর্ষণে, তাদের সাথে সম্পর্ক উন্নয়নে আমাদের কৌশলগুলো কেমন হওয়া উচিত?
প্রথমত হলো যে বিনিয়োগ পরিবেশের জন্য যে সহায়ক নীতি কাঠামো হয়তো আছে, কিন্তু বিনিয়োগের জন্য যে সহায়ক পরিবেশ সেই জায়গার ক্ষেত্রে ঘাটতি রয়েছে। এটা হচ্ছে একটি দিক। দ্বিতীয় দিক হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র বৈশ্বিক পর্যায়ে যে আউটওয়ার্ড এফডিআই, যেটিকে আমরা আউটবাউন্ড এফডিআই বলে থাকি, সেই বিনিয়োগগুলো যে খাতগুলোতে করতে চায় আর আমাদের যে খাতগুলোতে আমরা বিনিয়োগ চাই এটির মধ্যে পার্থক্য রয়েছে। অর্থাৎ এই জায়গায় ডিমান্ড সাইড এবং সাপ্লাই সাইডের মধ্যে তারা তাদের প্রয়োজন বুঝে বিনিয়োগ করতে চায়। তারা বিনিয়োগ করতে চায় মূলত হলো বাল্ক স্কেলে, লার্জ স্কেলে, ক্যাপিটাল ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রিতে। আমাদের দেশে ক্যাপিটাল ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি বলতে হচ্ছে অয়েল এবং গ্যাস খাতে, এনার্জি সেক্টরে অথবা টেলিকম খাতে, এই ধরনের বড় বড় খাতে বিনিয়োগ করতে চায়। খুব স্বল্প আয়ের বিনিয়োগ করে তাদের আসলে, যেটিকে আমরা বাংলায় বলি, পোষায় না, আসলে তাদের সেই বিনিয়োগগুলো নেই। ফলে কিন্তু আমরা আবার প্রস্তুত, বা আমরা চাই হচ্ছে ছোট আকারের বিনিয়োগ, আমাদের কর্মসংস্থানমূলক বিনিয়োগ, সেগুলো চাই। কিন্তু সেই জায়গায় বিনিয়োগ করবার মতো মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ক্যাপাসিটি নেই, এবং সেই বিনিয়োগকারীরা অলরেডি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নাফটার অধীনে বেরিয়ে মেক্সিকোতে সেই বিনিয়োগগুলো করছে, অথবা ভিয়েতনাম বা অন্যান্য দেশে বা চীনের মতো জায়গায় বিনিয়োগ করছে। সুতরাং বিনিয়োগের জায়গাগুলোতে আমার মনে হয় যে পরিবেশগত জায়গায় অবস্থানের জায়গাতে খুব বেশি আমরা পার্থক্য দেখি না, কিন্তু বিনিয়োগ আকর্ষণ করবার মতো যে ক্ষেত্রগুলো, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে মূলত সার্ভিস সেক্টরগুলোতে তারা চায়, অথবা কমোডিটি মার্কেটে মিনারেলস বা এগুলোতে তারা চায়, যেটা হতে পারে সার্ভিস সেক্টরগুলোতে তাদের বিনিয়োগ আগামীতে আকর্ষণ করা যেতে পারে। এবং সেটি যদি আমরা আস্তে 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 আমাদের এখানে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে, এখানে অন্য যেগুলো রয়েছে ট্রান্সপোর্ট সেক্টরে, এখানে যদি তারা বিনিয়োগ করতে আকৃষ্ট হয়, টেলিকম রয়েছে এবং টেলিকম রিলেটেড সার্ভিস রয়েছে, আইটি রয়েছে, যেখানে তারা হয়তো বিনিয়োগ করতে চাইতে পারে। সুতরাং সেই জায়গাগুলোর ক্ষেত্রে তাদের নতুন সরকার ক্ষমতা আসার পর এই বিষয়টা নিয়ে তাদের সাথে আলোচনা কি করে হতে পারে, বা কি কৌশলে হতে পারে সেখানে সাফল্য পাবে বাংলাদেশ বিনিয়োগে? আমার মনে হয় যে বাংলাদেশের উচিত মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দীর্ঘমেয়াদী বাণিজ্য বিনিয়োগের সম্পর্ক গড়ার একটা কৌশল নিয়ে ধীরে ধীরে এগুলো। এখন পর্যন্ত আমাদের কৌশলটি হলো স্বল্পোন্নত দেশের অবস্থান থেকে কিভাবে আরো কিছু বাড়তি সুবিধা নেওয়া যায়। আমার মনে হয় যে সেই কাঠামো থেকে বেরিয়ে আসার সময় হয়েছে, এবং যেহেতু আমরা মধ্যম আয়ের দেশ এবং আগামী 7-8 বছরের ভিতরে স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে যাচ্ছি, সুতরাং আগামী দিনে আমাদের উচিত যে বাণিজ্য এবং বিনিয়োগকে একটি 1-to-1 যে দ্বিপক্ষীয় পর্যায়ে কিভাবে নিয়ে যাওয়া যায়, এবং সেই কর্মকৌশলের অংশ হিসেবে কিভাবে বিনিয়োগ সম্পর্ক করা যায় এবং বাণিজ্য সম্পর্ককে কিভাবে নিয়ে যাওয়া যায় তার কৌশল অনুসন্ধান করা, এবং সেটি টিকফার প্ল্যাটফর্ম ব্যবহার করা, এবং দ্বিপক্ষীয় অন্যান্য ফোরামে ধীরে ধীরে সেই সম্পর্কের দিকে এগিয়ে যাওয়া উচিত। ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম এবং শহীদুল আজিম, আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকে আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আপনি ধন্যবাদ। দর্শক, এই ছিল ডিবিসির আজকের তালিকাতে আমরা আলোচনা করছিলাম মার্কিন নির্বাচনী ফলাফল বাণিজ্যকে কতটা প্রভাবিত করবে সে বিষয় নিয়ে কথা বলতে আজকে আমাদের সাথে উপস্থিত ছিলেন সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম এবং বিজিএমইএ এর সাবেক সহসভাপতি শহীদুল্লাহ আজিম। এরপর বিটিভি সংবাদের পর আমাদের ইংরেজি সংবাদ লাঞ্চ আওয়ার নিয়ে আসবেন সাব্বির আহমেদ। দেখার আমন্ত্রণ রইল। সকালের রোদ, দুপুর বা টিফিনের খোঁজে আছে খুশি সাথে ভরা সাথে সবাই আর সবারই কাছে কাছে হাসি মন ভুলানো সাথে। এপি এগ নুডলস, সেরা স্বাদে প্রতিক্ষণ। Thank you all. God bless you. Saluting one American flag. It's not negotiable. So advantage. Thank you.